স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সরকার বিএনপির প্রধান শত্রু। এর জবাবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভিতরের কথা বলে ফেলেছেন মির্জা ফখরুল ইসলাম, কারণ ৭১-এ মানবতা বিরোধীদের বিচার করায় এই সরকার বিএনপির শত্রু হওয়াটাই স্বাভাবিক। এছাড়া তিনি আরও বলেছেন, এই সরকার জনগণের সরকার, অসাম্প্রদায়িক সরকার, উন্নয়নের সরকার। এদিকে সংসদে আলোচনা হয়েছে ২১ আগস্টের বোমা হামলা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা সম্পর্কেও। তাতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব। সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আজকের সম্পাদকীয় শত্রু মিত্রের সন্ধানে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এবং আছেন রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটে পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা, কাঙ্ক্ষিত বাজেটে মিলছে না গরু। আনার হত্যায় এবার সামনে রাজনৈতিক বিরোধ। কিলিং মিশনে অর্থ যোগানদাতাদের অন্যতম ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টু জানালো ডিবি ৮ দিনের রিমান্ডে। সাবেক আইজিপি বেনজিরের সম্পদের পরিমাণে দুদকের চোখ ছানাবড়া। তথ্য উপাত্তে মিলেছে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ, জানালেন আইনজীবী। ২৩ জুন হাজিরা নিয়ে সংশয়। বিদ্যুতের প্রিপেইড মিটারের হিডেন চার্জকে ভুল বুঝাবুঝি বলে দায় এড়ালেন সচিব। ভোগান্তির পরও বললেন, দেয়া হচ্ছে ভালো সেবা। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি। এবং মুসল্লিদের প্রচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আমি আপনাকে দিয়ে শুরু করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই সরকার, আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু, তিনি এভাবে বলেছেন। তা আমি আপনাকে জানতে চাই, বিএনপি আওয়ামী লীগের কাছে কি? বিএনপিকে আওয়ামী লীগ কি চোখে দেখে? ধন্যবাদ আপনাকে, আমার সহআলোচক রতন ভাই সহ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই বাংলাদেশের রাজনীতির এই একটা খুবই দুর্ভাগ্যজনক, আমাদের বলতে হবে এই কারণেই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এমন একটা কথা বলে ফেললেন যে আওয়ামী লীগ বিএনপির শত্রু। এটা রাজনৈতিক পরিভাষায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলতে পারতেন, রাজনৈতিকভাবে একে অপরের প্রতিপক্ষ, এটা স্বাভাবিক। সেই জায়গা থেকে বের হয়ে বললেন যে ওনারা আমাদের শত্রু। আর আপনার প্রশ্ন ছিল আওয়ামী লীগ কীভাবে দেখে। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষকেই শত্রু হিসাবে মনে করে না। আমরা আমাদের যে সমস্ত রাজনৈতিক অন্যান্য প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে, তারা আমাদের অপোজিশন পলিটিক্যাল পার্টি, আমাদের অন্য আদর্শে বিশ্বাস করে। তারা গণতান্ত্রিক ধারা অনুযায়ী বিভিন্ন ধরনের আদর্শে বিশ্বাস করা রাজনৈতিক দল একই দেশের ভিতরে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। এবং আওয়ামী লীগ তাদেরকে প্রতিপক্ষ বন্ধু রাজনৈতিক দলই মনে করে। এর বাইরে কাউকে আমরা শত্রু কিংবা কেউ আমাদের এই ধরনের ভাবনা চিন্তার ভিতরে আওয়ামী লীগের কোনো দিনই ছিল না। তো মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই কথার ভিতর দিয়ে একটা কথা মোটামুটি পরিষ্কার, যে ওনারা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে যেইভাবে মনে করেন তার বহিঃপ্রকাশটা ঘটেছে। কেননা যদি দেখা যায় যে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের সাথে তাদের যেই রাজনৈতিক আচরণটা ছিল, এ থেকে পরিষ্কার বোঝা যায় মির্জা ফখরুল ইসলাম সাহেবের আজকের কথার সাথে যদি ওই সমস্ত দিনের ঘটনাগুলোকে আমরা কানেক্ট করি, তাহলে একটা খুব সহজেই অনুধাবন করা যায় যে তারা আমাদেরকে জানের শত্রু হিসাবেই মনে করে এবং আমাদেরকে সেইভাবেই হত্যার পরিকল্পনা নিয়েই তারা মাঠে নেমেছে। চিরকাল ধরেই তাই হয়েছে। 15 অগাস্টের পরে ঘটনা প্রবাহে দেখা যায় যে জাতির পিতা এবং তার পরিবারের সমস্ত হত্যাকারীদের পেট্রোনাইজ করা, পৃষ্ঠপোষকতা করা, বিচার কার্যক্রম বন্ধ করা, বাংলাদেশের ভিতরে জয় বাংলা স্লোগান বন্ধ করে দেয়া, জাতির পিতাকে টেলিভিশনে একদম নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া, এই সমস্ত ধারাবাহিকতার পরে যখন আমরা সর্বশেষ এসে
2004 সালের 21শে আগস্টের ঘটনাটা দেখি, পরিষ্কারভাবে বুঝতে পারি তারা আমাদের শত্রুই মনে করে এবং শত্রু হিসাবে আমাদের হত্যার জন্য তারা সবসময় সেই বাংলাদেশের জন্মের সময় থেকে, বিএনপি জন্ম নেওয়া পরবর্তী সময় থেকে যা করে আসছে, আজকেও ঠিক একই কাজ করছে। ফখরুল ইসলাম সাহেব শুধু মাঝখান দিয়ে তাদের মনের ভেতরে যে কথাটা জাতির সামনে আজকে পরিষ্কার করে দিলেন। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদের সাথে সবসময় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, যেই স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল, রতন ভাইরা এই বিষয়ে আরও ভালো বলতে পারবেন, কেননা তারা ওই সময়ের জেনারেশন, যেই স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন করা হয়েছিল, ঠিক সেই জায়গায় আমরা একটা উন্নত, আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সমস্ত রাজনৈতিক দলকে পারস্পরিকভাবে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছি। সেই পরিকল্পনায় যদি কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিজেদের থেকে গুটিয়ে রাখেন এবং গুটিয়ে রেখে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা এবং হিংসা, বিদ্বেষ এগুলো ছড়িয়ে দিয়ে মানুষের দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির মধ্য দিয়ে আবার সেই অন্ধকারের বাংলাদেশের জামানায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা ওনারা করে আসছেন, তারই একটা বহিঃপ্রকাশ আজকে আবার ফখরুল ইসলাম সাহেব বললেন যে আওয়ামী লীগ আমাদের শত্রু। কিন্তু আপনারা মানে বঙ্গবন্ধুর খুনিদেরকে পাঠিয়ে দেওয়া, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা, 21শে আগস্টের ঘটনায় সরাসরি দায়ী করছেন, তারপরেও আপনারা শত্রু মনে করেন না? না না, আমরা তো অবশ্যই তাদেরকে শত্রু মনে করি না, রাজনৈতিক প্রতিপক্ষই মনে করি। মানে এই ঘটনাগুলোর পরেও কখনোই আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি কোনোদিনই করে নাই, এখনো করে না। আমাদের মনের ভেতরে আমরা জানি তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এবং এই রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের যে কোনো সময় আমাদের জানের উপরে হামলা করার মতো শত্রুতা করতে পারে। সেই জায়গা থেকে আমরা আমাদের সতর্ক অবস্থানে সবসময় থাকি। কিন্তু আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ গুলি করে হত্যা, মানে তাদের জানের উপর জানের হুমকি মনে করে কিন্তু শত্রু মনে করে না। অফকোর্স শত্রু মনে করি না আমরা, জানের হুমকি মনে করেন কিন্তু শত্রু মনে করেন না। এখনো তারা আমরা তাদেরকে এনিমি মনে করি না, আমরা এখনো তাদেরকে পলিটিক্যাল অপোনেন্টই মনে করি। দেয়ার আর পলিটিক্যাল অপোনেন্ট, কিন্তু আমার পলিটিক্যাল অপোনেন্ট আমার উপরে যে কোনো সময় শারীরিক হামলা করার জন্য প্রস্তুত আছে, এই বিষয়ে উই আর ওয়েল অ্যাওয়্যার অফ। এটা আমরা সতর্কভাবেই সবসময় বিবেচনায় রাখি এবং সেটা বিবেচনায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে। কেননা বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের প্রকাশ্য দিবালোকে মিছিলে, সমাবেশে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায়। জি ভাই জর্জ, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো, তখন আপনি আবার বলবেন। আমি রতন ভাই আপনার বিশ্লেষণ জানতে চাই। বিএনপি যেভাবে বলছে আওয়ামী লীগকে শত্রু মনে করেন, এবং একটু যদি আমি যে নিউজটা যেভাবে আসছে সেটা হচ্ছে যে এই সরকার আমাদের প্রধান শত্রু, তারা দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে, আমাদের শুধু একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। অর্থাৎ তিনি আসলে গণতন্ত্র অন্য সব কিছু মিলিয়েই বলেছেন। সামগ্রিকভাবে যেটা বলা, মানে কি মনে হয় আপনার কাছে, যেটি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বললেন যে ওনারা ওনাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করেন, ওনাদের উপরে হামলা হতে পারে, এই বিষয়টা মনে করেন, সেই কারণে সতর্ক থাকেন, কিন্তু ওনারা শত্রু মনে করেন না। বাংলাদেশের মানে প্রধান দুই রাজনৈতিক দলের অতীতের এবং বর্তমানের যে পদক্ষেপ এবং আচরণ, তাতে কি মনে হয় কিনা যা ওনারা আসলে একে অপরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ মনে করেন? ধন্যবাদ। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, সেটা আদর্শগত বিরোধ থাকবে, সাংগঠনিক প্রতিযোগিতা থাকবে, জনমতকে সংগঠিত করার ক্ষেত্রে নানা ধরনের কৌশল থাকবে এবং জনমতকে পক্ষে নেবার জন্য নানা ধরনের বক্তব্যও তাদের থাকে। কিন্তু খেয়াল রাখতে হয় একটা জিনিস, যে এখানে বিরোধের জায়গাটা কোনটা, সাংগঠনিক না আদর্শগত। সাংগঠনিকভাবে কিন্তু নানা ধরনের ঘটনা আমরা এখানে ঘটতে দেখেছি। আজকে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী, কালকে আর একটা বিষয় আবার পরস্পর সহযোগীও হয়। আমরা রাজনীতি এরকম দেখেছি না, যখন সামরিক শাসন এসছে তখন পরস্পর প্রতিযোগী দলগুলো তারা আবার ঐক্যবদ্ধ হয়ে সামরিক শাসনের বিরুদ্ধে সামরিক শাসন মোকাবেলা করার চেষ্টা করেছে। তো সেই কারণে রাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা বা চিরস্থায়ী বন্ধুত্ব বলতে কিছু নাই। বিষয় আছে যে রাজনৈতিক কোন লক্ষ্যে দলগুলো তাদের সাংগঠনিক কাজ পরিচালনা করবে। আমাদের দেশে সেটা জর্জ ভাই ঠিকই বলেছেন যে এটা একটা দুঃখজনক ব্যাপার যে আমরা রাজনৈতিক দর্শনগত বিষয়গুলো আলোচনা না করে, আমাদের রাজনীতির মূল বিষয় আলোচনা না করে আমরা এমন এমন বিষয় আলোচনা করতে বাধ্য হই যে আলোচনাটা জনগণের রাজনৈতিক চেতনার মানও বাড়ায় না, কর্মীদেরকেও রাজনৈতিকভাবে সহনশীল হতে শেখায় না। কারণ বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা ক্ষত আছে।
একটা যদি 15ই আগস্টের কথা বলি, একটা যদি 21শে আগস্টের কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপ্রধানদের হত্যার ঘটনাও আছে, আবার রাষ্ট্রপ্রধানদের হত্যা মানে দলীয় প্রধানদের হত্যা প্রচেষ্টার ঘটনাও আছে। এগুলো তো কর্মীদের মধ্যে একটা ক্ষত তৈরি করে রাখে এবং এই ক্ষতটা এত সহজে নিরাময়যোগ্য না। সে কারণেই হয় কি যে অন্যান্য বিষয়গুলো তখন আড়ালে চলে যায়, যে পরস্পরের প্রতি পরস্পরের বিশ্বাসহীনতা, অনাস্থাটা এমন এক জায়গায় চলে যায় যে তখন অর্থনৈতিক বিষয়গুলো আলোচনার আড়ালে চলে যায়, দুর্নীতি আলোচনার আড়ালে চলে যায়, শিক্ষা এবং মানুষের দক্ষতা বাড়ানোর প্রশ্নটা কি সেগুলো আড়ালে চলে যায়, কৃষি সমস্যা কি আড়ালে চলে যায়। ফলে এতে করে মানে মূলভাবে যে রাজনীতির যে মূল বিষয় সেটা কিন্তু আড়ালে চলে যায়। এখন ধরুন এই যে আমাদের এখন আলোচনা করাটা কি বিষয় ছিল যে আমি ক্ষমতায় থাকি বা ক্ষমতার বাইরে থাকি, সংসদে থাকি অথবা রাজপথে থাকি, যে বাজেটটা হলো এটা জনগণের পক্ষে হলো কি সেটা নিয়ে একটা জনমত তৈরি করাটা এটা দরকার ছিল। 1 2 নম্বর ছিল যে ধরুন আমাদের দেশের সামরিক বেসামরিক আমলারা কার ছায়ায় অথবা কার প্রশ্রয়ে এত দুর্বৃত্ত হয়ে উঠতে পারেন, এত দুর্নীতিপরায়ণ হয়ে উঠতে পারেন, সেটা ঠেকানোর পথটা কি। 3 নম্বর হতে পারে যে দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে তার যে সাফারার আমরা সবাই হচ্ছি সেগুলো নিয়ে আমাদের কি দায় আছে এবং কি দায়িত্ব আছে। কিন্তু দেখুন আজকে আমরা আলোচনা করছি শত্রুতা নিয়ে, তাহলে ওইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি না, মানে টানাটানি আমি এক বলছি বিষয় না, নিয়ে আলোচনা করা যায় আমি না। আপনাকে অ্যাকিউজ করছি না, আমরা বলছি যে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় দাঁড়ালো যে শত্রুতা। আমাদের কত বিষয় স্বাধীনতার 52 বছর পরে আমরা কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছি, আরও কোথায় যেতে পারতাম, কোন কোন দুর্বলতার কারণে আমরা যেতে পারছি না, সেটা বাদ দিয়ে আমাদের কিন্তু আলোচনা রাজনীতির ইস্যুগুলো হচ্ছে মানে মূল ইস্যুগুলো চাপা পড়ে যাচ্ছে। কারণ এমন এমন কিছু ক্ষত তৈরি হয়ে আছে যে ক্ষতগুলো বারবার মানে সামনে চলে আসে এবং এই ক্ষতগুলো বারবার বিক্ষত করে ফেলে রাজনৈতিক চিন্তাকেও। এই জন্য আমরা মনে করি যে আমাদের রাজনীতিতে কথা বলার ক্ষেত্রেও আমাদের কিছু বিষয় একটু বিবেচনা করা দরকার, যে প্রতিপক্ষ না বলে শত্রু বলা, অথবা প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতা, অথবা একে অপরকে নিশ্চিহ্ন করে ফেলার মানসিকতা নিয়ে রাজনীতি করা। এতে করে রাজনৈতিক দল নিশ্চিহ্ন হয় না, মূলত হয় গণতান্ত্রিক চিন্তাটাকে দুর্বল করে ফেলা হয়। তা আমরা এই জন্য মনে করি যে আমরা বাসদের পক্ষ থেকে কিংবা আমরা মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু আবেগের জায়গা থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু তার ইস্যু থাকে, যে ইস্যুটাকে সে রাজনীতির প্রধান বিষয় হিসেবে বিবেচনা করে। এই আবেগের জায়গাটাকে আহত করতে গিয়ে রাজনৈতিক ইস্যুটা আড়ালে চলে যায় অনেক সময়। তাতে করে হয় কি যে আমরা রাজনীতি করছি ঠিকই, রাজনৈতিক বিষয়গুলোকে সামনে আনতে পারছি না। এই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রেও কখনো কখনো বিষয়টা বলা যায় এখানে কোনো ব্যক্তিগত শত্রুতার বিষয় নয়। যদিও প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবেই কথা বলেন, কিন্তু তার পিছনে তো একটা রাজনীতি থাকে, তার পিছনে তো একটা দল থাকে। কিন্তু আপনার কি মনে হয় না মানে রাজনীতির বক্তৃতায় মানে শত্রু শব্দের ব্যবহার এটাই নতুন না, মানে গণতন্ত্রের শত্রু, এইটা শত্রু, ওইটা শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু বলাই হয়। গণতন্ত্রের শত্রু কথাটা ঠিক আছে, কি কারণে যে আচ্ছা ধরুন গণতন্ত্রের শত্রু কিংবা আমাদের অসাম্প্রদায়িক চেতনার শত্রু, এটা কি তার মানে এমন একটা প্রতিপক্ষ আছে সেটা আদর্শিকভাবে বলা হয়, তখন তো আর ব্যক্তি সামনে চলে আসে না, গোষ্ঠীও সামনে আসে না, তখন একটা ফাইট হয়। আসলে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝি? মুক্তিযুদ্ধের চেতনা যদি বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ করা, মুক্তিযুদ্ধের চেতনা যদি বলি শোষণমুক্ত একটা বাংলাদেশ করা, মুক্তিযুদ্ধের চেতনা বলি মানুষের মানবিক মর্যাদার প্রতিষ্ঠা করার কথা। যারা মানুষের মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলে তারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক নন। এইরকম করে যদি কেউ কথা বলে তাহলে সেটার মধ্যে দিয়ে কি হয়, সেটার মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি হয়। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে যদি শত্রু মিত্র বানিয়ে ফেলি তাহলে প্রশ্নটা ব্যক্তিগতই হয়ে যায়। সেখানে এটা আমি আবারও একটু বলতে চাই যে প্রত্যেকটা দলের কিছু রাজনৈতিক আবেগের জায়গা থাকে, সেই জায়গাটাকে আবার একটু বিবেচনা করতে হবে যে আমার প্রতিপক্ষের রাজনৈতিক আবেগের জায়গাটা কোনটা, আমি সেই জায়গাটার প্রতি আমার কতখানি মর্যাদা আছে, অথবা রাজনীতিতে আমি কতখানি সহনশীলতার চর্চা করব। আমি যুক্তির ক্ষেত্রে আমার কোনো ছাড় দেব না, কিন্তু সাথে সাথে আবার সহনশীলতার চর্চাটাও তো করতে হবে। গণতন্ত্রের তো দুটা দিক, একটা হচ্ছে ফিলোসফিক্যাল টলারেন্স, আরেকটা হচ্ছে তার সাংগঠনিক যাচাই বাছাই পদ্ধতি। এখন যদি ফিলোসফিক্যাল টলারেন্সটা না থাকে, আমি যদি কারো কথা নাই শুনি অথবা কাউকে কথাই বলতে না দেই অথবা কোনো যুক্তিকে আমি গ্রহণই করব না, এরকম একটা মানসিকতা যদি থাকে তাহলে গণতন্ত্রের প্রথম ধাক্কায় কিন্তু গণতন্ত্রটা স্তব্ধ হয়ে যায়। জি, আমি আপনার কাছে আবার আসবো ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আমি আপনার কাছে আবারও আসি। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনারা শত্রু মনে করেন না 2004-এর পরে 21শে আগস্টের পরে, যেটি মানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশের রাজনীতির
পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে এবং বিএনপির প্রতি এবং তাদের মিত্রদের প্রতি আপনাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটাকেও কিন্তু অনেকটাই 21শে আগস্ট দ্বারাই এর 2004-এর পরবর্তী 21শে আগস্ট পরবর্তী যে রাজনৈতিক যে আপনাদের অবস্থান অনেকটাই সেটার দ্বারাই নিয়ন্ত্রিত বা হচ্ছে কি বলবো এক ধরনের প্রভাবিত আর কি। তো সেই জায়গাতে কি মনে হয় যে এইটার আসলে যেটি বলছেন যে ক্ষত আছে, বাংলাদেশ রাজনীতি ক্ষত আছে, তো সেই ক্ষতগুলোকে সারাই করার জায়গা কি? আর আপনি যে বলছেন যে আপনারা শত্রু মনে করেন না, তাহলে এই ঘটনাটাকেই পুরো আওয়ামী লীগের প্রতিপক্ষকে জায়গা দেওয়া না দেওয়ার পুরো বিষয়টার পেছনে যে এত প্রভাব রাখে সেটাই বা কেন? দেখেন, আপনার এই প্রশ্নের যে এটা আবার কিভাবে আমরা ঠিক করতে পারি, জি, এই জায়গাতে আলোচনার একটা বিস্তর জায়গা আছে, কিন্তু এইটা আলোচনা করার ক্ষেত্রে এবং আমরা যদি এটাকে আবার নতুন করে ভালো করার কিংবা দুই সমস্ত রাজনৈতিক দল আছে এদের ভিতরে বিশ্বাস স্থাপন করার জায়গাতে আমরা যদি দেখি, তাহলে আওয়ামী লীগ কিন্তু এটার চেষ্টা বহুবার করেছে। বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ফোনে কথা বলে সমস্যাগুলো কিভাবে আরও কমানো যায় সেই জন্য তার সাথে ফোনে কথা বলছিলেন, যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করে ফোন রেখে দিয়েছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সেই সহানুভূতি মহানুভবতার জায়গা থেকে আমরা এই দেশের স্বার্থে কিন্তু সেই সমস্ত কাজগুলো করছি। এখন আপনি বলছেন যে এইগুলো কিভাবে আবার ঠিক করা যায়, এইগুলো ঠিক করতে হলে কিছু কিছু বিষয় আমাদেরকে অবশ্যই, রতন ভাই যেটা বলেছেন, আমাদের আবেগের যে সমস্ত জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে কনসিডারেশনে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজ করার ক্ষেত্রে সবাইকে আপনার একটু ওপেন মাইন্ডেড হতে হবে, খুব অর্থোডক্স কঠোর একটা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো না এইটাই আমার করতে হবে এর বাইরে হবে না, তাইলে এটা আবার ঠিক হওয়াটা খুব মুশকিল। আমি 15 আগস্ট পরবর্তী সময় রাজনীতির কথা নয় বাদই দিলাম, পরবর্তী সময়ে এসে যে সমস্ত কাজ কারবারগুলো হয়েছে আপনি দেখেন, মুজাহিদ সাহেবকে একটা স্বীকৃত যুদ্ধ অপরাধী তার গাড়িতে মন্ত্রীর পতাকা দিলেন, মন্ত্রীর পতাকা দেওয়ার কিছুদিন পরেই উনি বলে ফেললেন যে দেশে মুক্তিযুদ্ধই হয়নি। আমি শিওর রতন ভাইরা সহ অন্যান্য সবাই ওই সময় রাজনীতিতে একটা খুব বড় রকমের আওয়াজ শোরগোল শুরু হয়েছিল। মুজাহিদ থোড়াই কেয়ার, তার মন্ত্রিত্বও গেল না, তারাও চলতে থাকলো এইভাবে। তো ওই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত মানুষগুলো বিএনপির সাথে যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু রয়েই যাচ্ছে। এরপরে আসেন আপনি আমাদের নেতা কর্মীদের গুলি করে হত্যা করা, 21শে আগস্ট এইটা সর্বোচ্চ স্ট্রাইক হয়েছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে হত্যা করার জন্য আওয়ামী লীগের কমপ্লিট লিডারশিপকে অ্যানাইলেট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 26 জন নেতাকর্মী, একদম বড় পর্যায়ের নেতাকর্মী ওই সময় গ্রেনেডে হামলায় নিহত হয়ে গেলেন। এর পরবর্তী সময় আমরা কি দেখেছি, এই 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 পুরো ঘটনাকে জাস্টিফাই করার জন্য তাদের কত রকমের কর্মকৌশল সৃষ্টি হয়ে গেল। এই পুরো ঘটনাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করে, পরবর্তীতে দেখা গেল যে এটা চরমতম অন্যায় এবং অন্যায়টা যার হাত দিয়ে হয়েছে তার পক্ষ থেকে এখন আবার নানান রকম কথা বলা হচ্ছে। এখন এই বিষয়ে তারা যদি জাতির কাছে ক্ষমা চায় কিংবা আমাদের দলীয় প্রধানের কাছেও যদি ক্ষমা চাই কিংবা যেভাবেই হোক তাদেরকে তো ক্ষমা চাইতে হবে যে আমরা একটা বড় রকমের অন্যায় করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করেন। এটা ঠিক করার জন্য তো আপনি কোনো না কোনোভাবে এটার পদ্ধতিতে আসতে হবে। এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণটা অবশ্যই তুলনামূলক হতে হবে, একপাক্ষিক হলে হবে না। কেননা আওয়ামী লীগ সবসময় আগ বাড়িয়ে সবার সাথে মিল করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করেছে, অপরপক্ষ সবসময় রিজিড একটা জায়গায় দাঁড়িয়ে থেকে ওনারা একই কথা বারবার বলার চেষ্টা করেছেন। আমরা শত চেষ্টার পরেও তাদের সাথে আমরা ঠিকঠাক মতো রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত চেষ্টাই করেছি ব্যর্থ হয়েছে। এখন আওয়ামী লীগের অবস্থানে আছে, এই অবস্থা ঠিক করতে হলে আমার মনে হয় এখন আমাদের যেই বিপরীত রাজনৈতিক দল আছে বিএনপি, তাদেরকেই এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ আমার মনে হয় এখন যে অবস্থায় আছে, তাদের মানসিক যে অবস্থায়, সে অবস্থায় আওয়ামী লীগ আবার আগ বাড়িয়ে যে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে যাবে না। কে শত্রু, কে মিত্র, কে বন্ধু, কে আমাদের বন্ধু নয়, এটা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কাছে আমাদের যে অনুধাবন, সেই অনুধাবন অনুযায়ী আমরা ঠিকই জানি, আমাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী আমরা রাজনীতি করে যাচ্ছি। 21 আগস্ট প্রশ্নে আপনার বিএনপির কাছে আপনার প্রত্যাশা কি? তারা দায় স্বীকার করে নিবে এবং অফকোর্স বিএনপি কেননা এটা তো প্রমাণিত ইনভেস্টিগেশনে যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিল,
কিভাবে আলামত ধ্বংস করা হয়েছে, কিভাবে যেন এই মামলাটা চলতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে, কিভাবে একজন ব্যক্তির নাম দিয়ে একটা নাটক সাজানো হয়েছে, পরবর্তী সমস্ত কিছু ইনভেস্টিগেশনে উঠে এসেছে। এভরিথিং ইজ দেয়ার। তো তারপরে একটা প্রমাণিত বিষয়, এই প্রমাণিত বিষয়টাকে যদি আপনার আবার মানে রিকনসিলিয়েশন করতে হয়, তাহলে এই বিএনপিকে এই রিকনসিলিয়েশনের জায়গায় এগিয়ে আসতে হবে এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে যে এইরকম একটা ঘৃণিত অপরাধ আমাদের দলের পক্ষ থেকে যে বা যারাই করে থাকুক তাদেরকে বাদ দিয়ে এই দল আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে। এরকম একটা জায়গায় যদি আসে তাহলে বোধহয় ভবিষ্যতে রাজনীতি আবার একসাথে এরকম শত্রু মিত্র মনোভাবাপন্ন বাদ দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দিয়েই হতে পারে। জি, তবে আপনি এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা যে ঠিক আছে রাজনৈতিক এরকম কোনো সম্ভাবনা দেখি না, কারণ এটাই এখন একটা সর্বোচ্চ ডিভিডেন্ড, পলিটিক্যাল ডিভিডেন্ড থাকে না, কখনো কখনো এইভাবে একটা পোলারাইজ করে রাখা যায়। এটা একটা সর্বোচ্চ ডিভিডেন্ড দিচ্ছে এই দুটো দলকে, যে কারণে আমি মনে করি যে আমাদের এখন বিকল্প পথগুলো খুঁজে বের করা দরকার। যে আসলে আচ্ছা ধরুন যে আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কি করতে চাই, আমার কৃষি ব্যবস্থা নিয়ে করতে, বিতর্কগুলো এগুলো নিয়ে হোক। এগুলো নিয়ে বিতর্ক হলে তাহলে দেখবো আচ্ছা ধরুন বাংলাদেশে 16 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ব্যাংক থেকে, তার মধ্যে ধরুন আমি একটু কথা শেষ করি, 3.5% লোন নিয়েছে আমার কৃষক, কিন্তু সেই কৃষকের লোন অনাদায়ের কারণে তার কোমরে দড়ি পড়ে, আর ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোপাট করে দিলে তাদের কিছু হয় না। তাহলে এগুলো রাষ্ট্রের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ না সঙ্গতিহীন? আমাদের সংবিধানের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ না সঙ্গতিহীন? সংবিধান যদি আমার সামনে থাকে তাহলে তো এই দিকগুলো আমার বলতে হবে। আমার মাথাপিছু আয় বাড়ছে কিন্তু আমার শ্রমিকের মজুরি বাড়ছে না, এই ক্ষেত্রে আমার কথা বলাটা আমার উচিত হবে না? ফলে আমাদেরকে দুটো জিনিস খেয়াল করতে হবে। রাজনীতিতে কিছু বিষয় আছে তর্কের বিষয়, কিছু বিষয় আছে নীতিগত সংগ্রামের বিষয়। নীতিগত সংগ্রামের বিষয়গুলো যেন ওই তর্কের কাছে ক্ষতের প্রশ্ন তো আপনি একমত যে ক্ষত আছে, হ্যাঁ সেটা সেই সমাধান তো এই দুই দলকেই করতে হবে। সেই সমাধান কিন্তু এই দুই দল এই দুই ক্ষতকে কিন্তু তারা দুই দলই নার্সিং করে। তো কারণ দুইজনের কাছে এটা পলিটিক্যাল ডিভিডেন্ড দেয়। যেমন বিএনপি এখন বলবে যে আমাদের দলকে তারা নিঃশেষ করে দেওয়ার চক্রান্তে আছে, আওয়ামী লীগ বলবে আমাদেরকে হত্যা করার প্রচেষ্টার মধ্যে তারা ছিল। ফলে দুটাই ইতিহাসে বলবে দুটাই তো ঘটনা। এখন এই ঘটনা নিয়ে কত কথা বলা যাবে? এই জন্য জর্জ যেটা বলেছে এই রিকনসিলিয়েশনের ওই জায়গায় আমরা বলি যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান সেভাবে শক্তিশালী হয় নাই, মানে প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ক করে না, কাজ করে না। রাজনৈতিক দলগুলা কি রাজনৈতিক দল হিসেবে কাজ করে? যদি সাপোজ ধরে নেই যে কোনো একজন দুইজন শীর্ষ নেতা ওনাদের পলিসির কারণে একটা ঘটনা 21শে আগস্টের মতো ঘটনা ঘটিয়েছেন, একটা রাজনৈতিক দল কেন তাদেরকে ত্যাগ করে তার পুরো রাজনীতিটাকে টিকে রাখতে পারে না? মানে সেই ধরনের সিদ্ধান্তে কেন আসতে পারে না? মানে রাজনৈতিক দলগুলো তো রাজনৈতিক দল হিসেবে তাহলে দাঁড়ায় নেই। দুটো জিনিস আমাদের স্বাধীনতার পরে দুটো জিনিস খুবই হুমকির মধ্যে পড়েছে। একটা হুমকির মধ্যে পড়েছে আমাদের কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনকে আমরা খুব মাথার উপরে তুলে রাখি। 17টা সংশোধনী করে ফেলেছি, তার মধ্যে কয়টা গণতান্ত্রিক সংশোধনী হয়েছে তা আমরা যদি দেখি, কনস্টিটিউশনকে আমরা খর্ব করেছি, আর করেছি আমরা ইনস্টিটিউশনগুলো। আজকে জর্জ ভাই যেটা বললেন যে সেই দিন যে 21শে আগস্টের ঘটনার সঙ্গে ইনস্টিটিউশনগুলো যুক্ত ছিল না, তারা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি। আজকেও যদি এখন পুলিশের আইজি সাহেব কীভাবে দেশ থেকে চলে গেলেন, ইনস্টিটিউশন সেখানে দায়ী নয়? কিংবা সামরিক বাহিনীর প্রধান সম্পর্কে যখন কথা হয় তখন কি ইনস্টিটিউশনগুলো দায়ী নয়? এগুলো কারা করে? ফলে দুটোই খেয়াল রাখতে হবে যে কীভাবে ক্ষমতায় থাকতে গিয়ে ইনস্টিটিউশনগুলোকে দুর্বল করে ফেলা হয়, কিভাবে ক্ষমতায় থাকতে গিয়ে পলিটিক্যাল কালচারটাকে নষ্ট করে দেওয়া হয়। ফলে পলিটিক্যাল কালচার একদিকে নষ্ট হচ্ছে আর একদিকে ইনস্টিটিউশন নষ্ট হচ্ছে। দুটোরই সাফারার কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই ভোগ করছে এবং মূলত জনগণ সাফারার হচ্ছে। এ কারণে দেখুন রাজনীতিতে কখনো কখনো এরকম পরিস্থিতি হয় যে এমন প্রতিপক্ষ যে কখনো কখনো মনে হয় যে এক বিন্দুতে মেলাই যায় না হয়তোবা, কিন্তু আবার রাজনীতি এমন একটা গতিশীল জিনিস তাদেরকে আবার এক জায়গায় দাঁড় করিয়ে দেয়। যেমন আমরা বললাম না যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে হয়েছিল, এক জায়গায় আসছিল, কিংবা ধরুন ওই যে 2007-এর পরে যে পরিস্থিতিটা তৈরি হলো, অনেক মানে নিজেদের মধ্যে অবিশ্বাস থাকা সত্ত্বেও একটা ডেমোক্রেটাইজেশনের কারণে জন্য তারা কিন্তু এক জায়গায় আসার একটা জায়গা তৈরি হয়েছিল। এইরকম যদি কখনো ন্যাশনাল ইস্যুটা অনেক বড় হয়ে যায় তখন অনেক সময় নিজেদের ক্ষতগুলোকেও সাবসাইড করে রেখেও মানুষ জাতিটাকে রক্ষা করার চেষ্টা করে। আমাদের কিন্তু ওই জায়গাটায় নজরটা দেওয়া দরকার। জি, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ব্যারিস্টার জর্জ। আমি যেটি জানতে চাই, মানে একদমই যে জায়গাটাতে বললেন, মানে প্রতিষ্ঠানগুলো তো এখনও তাহলে কাজ করছে না। মানে একটা অঙ্কের টাকা ব্যাংক থেকে উঠালে সেটা হচ্ছে একদমই বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নোটিশ চলে যায়, এবং আমরা এখন দেখতেই পাচ্ছি যে শত শত কোটি টাকা নিয়ে
বেনজির আহমেদ চলে গেছেন এবং উনি কীভাবে চলে গেছেন এবং প্রতিষ্ঠানগুলো টের পেল না বা টের পেয়েছে পার করে দিয়েছে সেটা এখন আলোচনায় আছে। অর্থাৎ 21শে আগস্টের সময় প্রতিষ্ঠানগুলো একভাবে রিয়্যাক্ট করেছে, এখন আরেকভাবে অন্য ইস্যুতে রিয়্যাক্ট করছে। তার মানে তো মানে আপনারাও আসলে 21শে আগস্টের ডিভিডেন্ডই নিচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা নিচ্ছেন না। না, আপনার শিক্ষা নেয়া বা না নেয়ার বিষয়টা আপনার অন্য আলোচনা বিষয়। আমি আজকে যে আলোচনাটা চলছে সেটা বলতেছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আপনারা ব্যবহার করছেন, এখনো দুর্বল রয়ে গেছে। সেই দুর্বলতার জায়গা কিভাবে আবার ঠিক করা যায় সেই বিষয়ে আসলে আমাদের এখনই সময় কথা বলার। বিশেষ করে 2-3টা জায়গায় খুব দ্রুত সমাধান প্রয়োজন। একটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত, একটা হচ্ছে বাংলাদেশের রাজস্ব খাত। এই 2টা খাতে আমাদের ইমিডিয়েট সংস্কার প্রয়োজন, কেননা আমাদের যে সমস্ত এক্সিস্টিং ব্যবস্থা আছে সেই ব্যবস্থার অভ্যন্তরে টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া অথবা এইটাকে আরও কিভাবে ম্যানিপুলেট করা যায়, কিভাবে এটাকে ব্যবহার করা যায়, সে ব্যবস্থাটা দীর্ঘদিন যাবতই আমাদের দেশে রয়ে গেছে। আগে এটা খুব অল্প বিস্তর ছিল, যার জন্যে এ নিয়ে আলোচনা খুব একটা বেশি হয়নি। কিন্তু এখন যেহেতু সর্বগ্রাসী অবস্থায় গেছে, সর্বগ্রাসী আমি এই জন্যই বলছি কারণ আমাদের নাগরিক চরিত্রের ভেতরে একটা মারাত্মক পরিবর্তন হয়ে গেছে। তা না হলে এই কারিগরি বোর্ডের চেয়ারম্যান কোনোদিন সার্টিফিকেট বিক্রি করা এবং তার ওয়াইফ কোনোদিন সার্টিফিকেট বিক্রি করতো না যদি আমাদের সামগ্রিকভাবেই নাগরিক চরিত্রের পরিবর্তন না হতো। যেহেতু এরকম একটা পরিবর্তন সার্বিকভাবেই হয়ে গেছে, অতএব খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে এখন আমাদের এই সমস্ত ব্যবস্থাপনাগুলোকে সংস্কারের আওতায় আনতে হবে। তার ভিতরে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর জন্য সরকারের কোনো দায় নেই, ব্যাংকিং সেক্টর এবং আপনার রাজস্ব খাত এবং সামাজিক অবনতির জন্য সরকার খুব একটা দায়ী বলে আমি মনে করি না, প্রাতিষ্ঠানিক অবনতি। কেননা সামাজিক ব্যবস্থা সবসময় স্থানীয় সামাজিকভাবে নিয়ন্ত্রিত। প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন, আমি ওই জন্যই প্রতিষ্ঠানের কথা বলছি, যেহেতু এটা আমরা এখনও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে পারিনি। তার কারণ হচ্ছে এর ভেতরে যেই ব্যবস্থাপনার ভেতর দিয়ে এই প্রতিষ্ঠানগুলো এখনও চলমান, সেই ব্যবস্থাপনার সংস্কার প্রয়োজন। কেননা আমি এখনও বলছি যে আমাদের যে এক্সিস্টিং সিস্টেম, এই সিস্টেমের ভেতর দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে আর শক্ত করা সম্ভব নয়। এখন এইগুলোর সংস্কার করা প্রয়োজন। সেই সংস্কারের ক্ষেত্রে হয়তো একটা বড় রকমের আলোচনা আসতে পারে। সেই আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা নিয়ে কাজ করে মানে এই না, মানে আমি এইটা বোঝাতে চাচ্ছি এইরকম যে আমি আজকে এই ব্যাংকিং সেক্টর কিংবা রাজস্ব সেক্টরের এই সমস্ত অব্যবস্থাপনার সমালোচনা করব। সমালোচনা করার মধ্য দিয়ে এখানকার যে রাজনৈতিক ফয়দা সেটা আমি গ্রহণ করার পরে আমি যখন আবার রাজনৈতিকভাবে একটু স্বাবলম্বী হয়ে যাব তখন আবার এইগুলো ঠিক একইভাবে চলবে। কেননা বিগত সময় ধরে বাংলাদেশে একই অবস্থা চলে আসছে, যার ফলে আমাদের উচিত এখন রতন ভাইয়ের যে কথা আমি একমত যে আমাদের এই সংস্কারের আলোচনা বিশেষ করে এই 2টা জায়গা অতি দ্রুত প্রয়োজন। জি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।